আজ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম রাজপথে গণধোলাই খায়, অসংখ্য মৃত্যু হয়। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দৌড়িয়ে পিটাচ্ছে এবং অন্যদিকে সার্জিস আলম আজকে তার খারাপ অবস্থা হয়। দেখুন এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম রাজপথে ভয়াবহ বিপদে পড়ে। বিএনপি কর্মীদের অ্যাকশনে এদের খারাপ অবস্থা হয়। জামাতও এবার সুযোগ পেয়েছে, অন্যদিকে আওয়ামী লীগও অ্যাকশন নিচ্ছে। সার্জিস আলমের গাড়িবহরে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীরা দ্রুত সটকে পড়তে সক্ষম হয়। খেলো গণধোলাই সমন্বয়ক সার্জিস আলম, আর এদিকে ভুট্টো সাহেব উনিও বলা বলি করতেছে যে নেক্সট টার্গেটটা কি ওনারা। তো একে একে মানে প্রতিটি সমন্বয়কে ধরে বর্তমান গণধোলাই দিচ্ছে। তাও আবার কেনা আওয়ামী লীগ, মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা সমন্বয়করা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামব্যাক করবে। আওয়ামী লীগের এখন থেকে মূল চ্যালেঞ্জ হবে সবার আগে 32 কেস মুক্ত করতে হবে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, যে কোনো মূল্যই হোক না কেন। আমরা 32 কে যত সময় পর্যন্ত মুক্ত না করতে পারবো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অতীব লাফাঙ্গা স্বাধীনতা বিরোধী যেগুলো আছে, জঙ্গিগুলো যেগুলো একটা একটা করে আবু করে দিতে হবে। সাধারণ জনগণ এদের বিপক্ষে কথা বলা শুরু করেছে, অর্থাৎ এই সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তারা এখন প্রমাণ চায় আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করছে এটা সঠিক প্রমাণ কি, আর তখনই মুখ ফিরিয়ে নেন এই বাংলার সমন্বয়ক। মানহানির মামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত বিএনপি নেতা আশরাফুল ইসলামের করা মামলাটি আমলে নিয়ে এই আদেশ দেয়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের খারাপ অবস্থা করে বিএনপি দল এবার বিরাট ভুল করেছে। অন্যদিকে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে সারা দেশ উত্তাল হয়ে যায়, রাষ্ট্রপতিরও খারাপ অবস্থা হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে উত্তাল। একদিকে বিএনপি দল, অন্যদিকে জামাত এবং এনসিপি নেতারা সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও কিন্তু বসে নাই, তারা রাজপথে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির খারাপ অবস্থা করেছে বিএনপি কর্মীরা এবং রাজপথ উত্তাল রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সার্জিস আলমের গাড়িবহরে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে এই হামলায় বিএনপি কর্মী সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীরা দ্রুত সটকে পড়তে সক্ষম হয়। সার্জিস আলম পঞ্চগড় সদর থেকে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার দিকে নির্বাচনী প্রচারণায় বের হন। তার সঙ্গে ছিলেন দলের কয়েকশো নেতাকর্মী ও সমর্থক। গাড়িবহরটি সদর উপজেলার একটি বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করে রাস্তার দুপাশ থেকে লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে একদল লোক হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা চিৎকার করে বলছিল, এখানে তোমাদের জায়গা নেই এবং বিএনপির পথে বাধা দিবে না। হামলায় সার্জিস আলমের গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে যায়। অন্তত 7 থেকে 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপির কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। সার্জিস আলম নিজে অক্ষত থাকলেও ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, এটা আমার উপর ব্যক্তিগত হামলা নয়, এটা গণতন্ত্র ও জনগণের ম্যান্ডেটের উপর আক্রমণ। বিএনপি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সহ্য করতে পারছে না, আমরা রক্ত দিয়ে হলেও জনগণের ভোটের অধিকার রক্ষা করব। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে কয়েকজন গণমাধ্যমকে বলেছেন, এটা পরিকল্পিতভাবে এনসিপির পক্ষ থেকে সাজানো ঘটনা হতে পারে, যাতে বিএনপিকে দোষারোপ করে সহানুভূতি আদায় করা যায়। পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের সঙ্গে এনসিপি কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। গত সপ্তাহে আটোয়ারীতে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারিতে 13 জন আহত হয়েছিলেন। পুলিশ সুপার জানিয়েছে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনো পক্ষকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই ঘটনা পঞ্চগড়ের রাজনৈতিক মাঠকে আরো উত্তপ্ত করে তুলেছে। সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, দেখেন না ভালো করে দেখেন, সবগুলো বের করবো, সবগুলো আগের ডিনার না এগুলো করে কেউ পার পাওয়া যাবে, একদম 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 উত্তরায় ফেলবো, সবগুলোকে টেনে বের করবো। সমন্বয়ক সার্জিস আলম সকলের কাছে সমন্বয়ক নামে পরিচিতি লাভ করলেও বাংলাদেশের আওয়ামী লীগ তথা ছাত্রলীগের ছায়াতলে বড় হয়েছেন তিনি। এই কথাটি তো আর মিথ্যা নয়।
হয়তো অনেকে বলবেন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার জন্যই তিনি ওই দল থেকে বেরিয়ে এসেছেন। তবে তিনি বেরিয়ে এসে কি করেছেন? প্রশ্ন এখন এটাই, দীর্ঘ 18 মাস সংস্কারের নামে যে লুটপাট হয়েছে, প্রশাসনকে দুর্বল করা হয়েছে, এমনকি দেশের গণমাধ্যমকেও থমকে দিয়েছে। আপনার কাছে হয়তো বা বিশ্বাস করতে বা বিশ্বাস নাও হতে পারে। আসুন আগে ভিডিও স্থিতিতে দেখে আসা যাক। ভাই এগুলো আমাদেরকে বুঝায় না, আমাদেরকে বুঝায় না। Please don't। আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার আসলে পঞ্চগড়ে যতজন, আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি, সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, নাথিং এলস। গণমাধ্যমের কর্মীদেরকে এভাবে চুপ করে দেওয়ার ফলে এর বেশ কিছুক্ষণ পরে তিনি আবার উত্তপ্ত হন এবং তিনি বারংবারই উক্ত স্থানে বোঝাতে চেষ্টা করেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন হামলা চালাচ্ছে সাধারণ জনগণের উপর। কিন্তু বর্তমানে স্থায়ী সরকার নির্ধারিত হওয়ার পরপরই সাধারণ জনগণ এদের বিপক্ষে কথা বলা শুরু করেছে, অর্থাৎ এই সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তারা এখন প্রমাণ চায় আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করছে এটার সঠিক প্রমাণ কি। আর তখনই মুখ ফিরিয়ে নেন এই বাংলার সমন্বয়ক। ওই সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, দেখান না, আপনি ভালো করে দেখেন, সবগুলো বের করবো, সবগুলো এখানে বের করবো। আগের দিন আর না এগুলো করে কেউ পার পাওয়া যাবে, একদম 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 উৎসায় ফেলবো সবগুলাকে, টেনে নিতে বের করবো। চিল্লায় ভাত হয় না, প্রমাণ দেখান, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। তবে তিনি এখানে কিন্তু থেমে থাকেনি। যখন আওয়ামী লীগের বিপক্ষে কোনো তথ্য প্রমাণ না দিতে পেরে উক্ত স্থান ত্যাগ করে চলে যাওয়ার সময় তিনি মনে করেন উক্ত স্থানে যারা প্রমাণ চেয়েছেন তারা কেউই আওয়ামী লীগ ছিল না, তারা সবাই বিএনপি ছিল। যেহেতু বিএনপি এখন ক্ষমতায় এসেছে তাই তারা এভাবে বলতে পারছে। এই বিষয়গুলো তিনি তাৎক্ষণিক মাথায় রেখেন, তিনি লাইভ করেন এবং লাইভে বলেন আবারও 31শে জুলাই সংগঠিত হবে, আপনারা সবাই কিন্তু যার যার স্থান থেকে প্রস্তুত থাকবেন, শুধু কেন্দ্র থেকে ডাক দেওয়ার অপেক্ষা, সবাই একসাথে প্লাজোতে আসবেন। কথাগুলো হয়তো বিশ্বাস হচ্ছে না, আসুন ভিডিও ফুটেজে আগে দেখি তিনি কি বলতে চেয়েছেন নতুন করে। তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগে জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়ে খারাপ পরিস্থিতি হবে আপনাদের। রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটের আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দুমাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ভয়টা তারা পাবে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি, আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব। তবে এই সকল মবের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি ইতিমধ্যে বলেছেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যতগুলো মব সৃষ্টি হয়েছে, এমনকি বঙ্গবন্ধু ধানমন্ডি 32 থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে হামলা মামলার বাণিজ্য করা হয়েছে, অর্থাৎ যে অপরাধগুলো মিথ্যা বা বানোয়ার, এগুলোর বিরুদ্ধে বা সকল অপরাধের বিচার খুব দ্রুতই শুরু হবে, কারণ সকল অপরাধের বিচার করাই ন্যায্যতা। তিনি এটাই মনে করেছেন। প্রিয় দর্শক, 5 আগস্টের মতো দিয়ে আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ কি পেয়েছেন? পেয়েছেন কি কোনো সংস্কার? পেয়েছেন কি কোনো কোটা আর মেধার ব্যবধান? কি পেয়েছেন? আমি তো মনে করি শুধু হারিয়েছেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবাকে, যে নিরপরাধ মানুষগুলোকে সংস্কারের নামে ব্রেন ওয়াশ করে পুলিশের গুলির মুখোমুখি বা সম্মুখীন করেছেন। তাও যাদের ডাকে সংঘবদ্ধ হয়েছিলেন তারাই বড় হয়েছেন আওয়ামী লীগের ছায়াতলে। প্রিয় দর্শক, সমন্বয়কদের উপর বর্তমান সাধারণ জনগণের এই কর্মকাণ্ড এবং তাদের কাছে জবাব চাওয়া আপনার দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? মীমাংসিত বিষয় নিয়ে ডেভিল ইনুসের পাকপন্থী ইতিহাসের পথেই হাঁটছে বিএনপি। ইনুসের মতো করেই তারেক রহমান ডেভিলের দিকে অগ্রসরিত হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, বিশেষ করে যারা 71 মুক্তিযুদ্ধকে ধারণ করেন, অনতিবিলম্বে আপনাদের নেতাকে থামান, তা না হইলে কিন্তু জনগণ থামাই দেবে। আর জনগণ যখন থামাই দেওয়ার জন্য রাস্তায় নামে পড়বে, তখন কিন্তু যেদিক দিয়ে দৌড় পারেন না কেন, সুযোগ কিন্তু নাই। বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার মতো অবস্থা কিন্তু নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় আসে জিয়াউর রহমান, জিয়াউর রহমানকে হত্যা করে ক্ষমতায় আসে এরশাদ, সকল দল মিলে এরশাদকে হটিয়ে ক্ষমতায় আসেন বিএনপি।
আর সকল দলকে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ইতিহাস সাক্ষী এই পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একবার না দুইবার না 24 বার সর্বোচ্চ রকমের চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাসে এটাও সাক্ষী জননেত্রী শেখ হাসিনা কখনোই হিংসা বা প্রতিহিংসার বশবর্তী বা প্রতিপক্ষ এমন চিন্তা করে কখনোই তাদেরকে হত্যার জন্য কখনো চেষ্টা করে নাই। যদি একটা বার করত তাহলে সে বিরোধী দলে থাকাকালীনও তার নেতা কর্মীদের সেই নির্দেশনা দিলে ওরা কাফিল, কিন্তু সেটা তিনি কখনোই করেন নাই। তিনি করেছেন সাম্যের রাজনীতি, তিনি করেছেন ক্ষমার রাজনীতি। ওই যখন খালেদা জিয়া বিদেশে গিয়েছিল হজ পালন করতে, তখনই কিন্তু আজকের যে জাইমা রহমান তার জন্ম হয় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে, নেত্রী কিন্তু সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছিলেন, জন্মদিনের শুভেচ্ছা জানাইছিলেন, মিষ্টি ফল কিনে নিয়ে গেছিলেন। তারেক রহমানের বিয়েতে বঙ্গবন্ধু কন্যা কিন্তু যাইতে ভুল করেন নাই। কোকো যখন মারা যায় তার বাসায় শোক জানাইতে নেত্রী প্রধানমন্ত্রী যাইতে কিন্তু ভুল করে নাই, অপমানিত হয়েছে। এই দেশের জনগণ জানে তারেক রহমান যদি ডেভিল হইয়া যায় এত অবাক হওয়ার মতো কিছু নাই। সে প্রধানমন্ত্রীর ছেলে যখন ছিল তৎকালীন থেকে তো এক প্রকার ডেভিলই ছিল। আওয়ামী লীগের সারা দেশে 1 থেকে 6 সাল পর্যন্ত প্রায় 30,000-এর অধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছিল। আরো অধিকতর হত্যার জন্য আজকের এই র্যাব বাহিনী সৃষ্টি করেছিল। 21 গ্রেনেড হামলা তাদের নির্দেশেই হয়েছিল, এটি ইতিহাস জানে, আমরা দেশের জনগণ জানে। এই তারেক রহমান কিন্তু এই কিছুদিন আগেও তো লন্ডনের একটা প্রোগ্রামে 71 সালে শহীদের সংখ্যা 30 লক্ষের জায়গায় তিনি 30 লক্ষ বলতে নারাজ হয়েছিলেন। তিনি যে পাকপন্থী ইতিহাসকে ধারণ করে, তিনি যে গৌরব উজ্জ্বল এবং মীমাংসিত ইতিহাসকে বিকৃত করার ধারক এবং বাহককে বহন করে, এবং সেই ইতিহাসকে যারা প্রমোট করতে চায় তাদের সমর্থন নিয়ে চলে, এটা তো ইতিহাস থেকে আমাদের জানা আছে। আপনারা জানেন গতকালকে 7ই মার্চ বাঙালি জাতির একটি গৌরব উজ্জ্বল ঐতিহাসিক দিন ছিল, যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আমরা আমাদের দেশ পেয়েছি, গর্জে উঠেছিল দেশের আপামর 7.5 কোটি জনগণ। সেই ভাষণকে আজকে চালানো যায় না ঢাকার শহরে। সেই ভাষণকে কেন্দ্র করে 32 নম্বর ইট পাটকেল ছাড়া কিছুই নাই, সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারপরও আতঙ্কিত স্বাধীনতা বিরোধীরা, তারপরও আতঙ্কিত এই দেশ বিরোধীরা যারা কখনো বাংলাদেশটাকে চায় নাই। এই 32 নম্বরে এত ভয় তোদের, তাই এবার বস ওই 32 নম্বরে কি মধু আছে, কি শক্তি আছে, কি আগন্তুক আছে ওইখানে, আওয়ামী লীগের প্রতিটা কর্মী জানে ওইখানে কি আছে। আর তোরা আতঙ্কিত আওয়ামী লীগের কর্মী জানে ওইখানে গেলে কি পরিমাণ শক্তি সঞ্চার হয়। আর স্বাধীনতা বিরোধীরা জানে এই আওয়ামী লীগের কর্মীরা 32 নম্বরে প্রবেশ করলে তারা তাদের চিহ্ন নিশ্চিহ্ন করতে হবে। সবার আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে অনুরোধ করবো, ভাইয়ের আমার, বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী মুক্ত করতে হলে সবার আগে 32কে স্বাধীনতা বিরোধী মুক্ত করতে হবে। আগে 32 থেকে এই সকল স্বাধীনতা বিরোধীদের ধূলিসাৎ করে দিতে হবে। আমরা দেখেছি শাহবাগের গতকালকে নরকীয় ঘটনা স্বাধীনতা বিরোধীরা করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটা চালাইছে, সেইখানে তাদেরকে কিভাবে মব তৈরি করে তাদের পুলিশে দেওয়া হয়। শাহবাগ থানার ওসিকে বলতে চাই, 7ই মার্চের ভাষণ কোথায় নিষিদ্ধ আছে? মনে হয় সারা জীবন ওই চেয়ারে বসে থাকবেন? ওই ক্ষমতাশালী চেয়ার আপনার জন্য বরাদ্দ রাখা, টিকবো না কিন্তু ওই চেয়ার। এত ক্ষমতাগিরি দেখাইতে যাইছেন না। ডেভিল ইনুসের মতন আপনারা ক্ষমতা দল কিন্তু নন, আর ডেভিল ইনুসের মতন আপনারা আন্তর্জাতিক খেলোয়াড় নন। জনগণের বিপক্ষে, মীমাংসিত ইতিহাসের বিপক্ষে যেই যাবে না কেন তাকে নিশ্চিহ্ন করে দেবে এই দেশের জনগণ। আর সমা আব্দুর রব সাহেব, অত্যন্ত শ্রদ্ধা করি ভদ্রলোকটাকে, ইতিহাস নিয়ে যেভাবে বিকৃত করতেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে বিকৃত করতেছেন, তিনি যদি হঠাৎ করে নতুন স্বাধীনতার ঘোষক আর একজনকে ঘোষণা করে বা নিজেই নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে, অবাক হব না। একজন রাষ্ট্রপতি চুপ পুকানো, 1000 জন রাষ্ট্রপতি আইসা যদি বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এখন অমুক জন, তাহলে সেটিকেই জনগণ মাইনে নেবে? থেকে 70 বছরের বয়সী যারা, যে সকল চাচা খালুরা রয়েছে, বাবার বয়সে যারা রয়েছে, দাদার বয়সে যারা রয়েছে, যে বৃদ্ধ মানুষগুলো এখন বন্ধ রয়েছে, যারা 71-এর মুক্তিযুদ্ধের একেবারে সচক্ষে দেখেছে, হয়তো যুদ্ধে যায় নাই কিন্তু সব ইতিহাস তারা জানে কি ঘটছে। আর তো যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের হিসাব তো বাদই দিলাম, তারা তো জানে আসল ইতিহাসটা কি। তা তোমরা একজনকে ফাল পেরে লাফাই দিবা, তোমরা এখন ইতিহাস বিকৃত করে দেবা। 54 বছর পরে আসমা আব্দুর রব সাহেব এই সমস্ত বইলা, তার তো ইতিহাস সেই বিকৃত করতেছে। আমরা জানি ইতিহাস সাক্ষী, এই যে এই আসমা আব্দুর রব সাহেবের তার যে জাসদ, এই জাসদের সর্বহারা গ্রুপের একটা দল ছিল, তারা খেলে মানুষ কাটা গ্রুপ ছিল। স্বাধীনতার পরবর্তী সময় কি নরকীয় ঘটনাটা গ্রামের পর গ্রাম পাক বাহিনীর মতো করে তারা চালাইছিল। এরপরে বঙ্গবন্ধু বাধ্য হয়েছিল
এরা ওই সময় দেশের জন্য যুদ্ধ করছে, কিন্তু এখন তো দেশের মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ করতেছে, লুটতরাজ করতেছে। এরপরে কিন্তু তাদের গ্রেপ্তারে বাধ্য হয়েছিলেন তিনি। তার তৎকালীন সময় কতটা ভুল ছিল কি জানেন? এই স্বাধীনতা বিরোধী এবং তৎকালীন সময় দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে যারা ক্ষমতার ভাগ বটারা করতে বসাইছিল, এদের এক এক করে ক্রস ফায়ার বিটে দেওয়া দরকার ছিল। এদেরকে তৎকালীন সময় ওইখানে মিশাই দেওয়া দরকার ছিল, তাহলে আজকের এই বাংলাদেশের দেখা লাগতো না। কিন্তু একটা কথাই বলবো, গৌরব উজ্জ্বল মীমাংসিত ইতিহাসকে যারাই বিকৃত করবে তারাই ইতিহাসে নাই হয়ে যাবে, তারাই ধূলিসাৎ হয়ে যাবে। ক্ষমতা কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে কতদিন ক্ষমতায় থাকবেন, কত সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা নির্ধারণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন থেকে মূল চ্যালেঞ্জই হবে সবার আগে 32 কেস মুক্ত করতে হবে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, যে কোনো মূল্যই হোক না কেন। আমরা 32 কে যত সময় পর্যন্ত মুক্ত না করতে পারবো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অতীব লাফাঙ্গা স্বাধীনতা বিরোধী যেগুলো আছে, জঙ্গিগুলো যেগুলো আছে, একটা একটা করে আবু সাইদ করে দিতে হবে। এখন আর কোনো ডাইনি বামে তাকানোর কোনো সুযোগ নাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।